যদি 5ই আগস্ট না হতো ইউনূস সাহেব কোথায় থাকতেন? আমি অন্যদের কথা বাদ দিই, তো তাকেও তো জেলেই ঢুকতে হতো। বিজয়ের প্রাক্কালে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। এই শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আমাদের সেই কথাটাও মনে করতে হয় যে আমাদের জনগণ বারবার বিজয় অর্জন করে, বিজয় কি জনগণের হাত থেকে হাতছাড়া হয়ে যায়? 71-এ এত বড় একটা রক্তক্ষয়ী সংগ্রাম হলো। সবাই তো 9 মাসের কথা বলে, কিন্তু 9 মাস তো সরাসরি লড়াই হয়েছে, কিন্তু মুক্তির স্বপ্ন দেখেছে, স্বাধীনতার স্বপ্ন দেখেছে তো 200 বছর ধরে। ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার স্বপ্ন দেখেছে, পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার স্বপ্ন দেখেছে, এবং সেটা চূড়ান্ত রূপ নিয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। মুক্তিযুদ্ধে তো শুধু একটা পক্ষ ছিল না, দুটো পক্ষ ছিল। এক পক্ষ আমাদের স্বাধীনতাকে দমন করতে চেয়েছে, আর এক পক্ষ লড়াই করে স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। ফলে আমাদের আশা ছিল যে যেটা আমরা ব্রিটিশ বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জন করতে পারি নাই, সেইটা এবার পাকিস্তান বিরোধী স্বাধীনতার মধ্য দিয়ে আমরা অর্জন করব, এবং সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু কখন যে উৎসবের আনন্দে মাতোয়ারা থাকতে থাকতে হাত থেকে বিজয়ের মালাটা খসে পড়েছে, জনগণ 53 বছর পরে দেখে কোথায় সাম্য, কোথায় মানবিক মর্যাদা, কোথায় সামাজিক সুবিচার, মানুষকে আবার লড়তে হচ্ছে। ফলে এখান থেকে আমরা যে একটা স্লোগান দিই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, মানে আমাদের বাঁচার অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে লড়াই। সেই রকম একটা সময় আপনি যখন প্রশ্ন করলেন 53 বছর কী করেছে, এই কথা যখন কেউ বলে, 53 বছর অন্তত এইটুকু পরিবেশ তৈরি হয়েছে যে কেউ একজন বলতে পারেন যে আপনারা কি করেছেন। এইটুকু পরিবেশটা তৈরি হয়েছে। বিশেষ করে 2024-এর আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে এই প্রশ্নটা উত্থাপন করার শুধু অধিকার নয়, এই প্রশ্নটা উত্থাপন করার সাহসও অনেকের মধ্যে তৈরি হয়েছে। ঠিক আজকে যিনি এই কথাটা বলছেন, তিনি কিন্তু 5ই আগস্টের আগে এই ধরনের কথা বলতে পারতেন কিনা সন্দেহ ছিল। কারণ একটা সময় আমরা দেখেছিলাম যে পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে যখন তার স্বামী অপহৃত হয়েছিলেন, যখন তিনি এখানে ওখানে দৌড়াদৌড়ি করেছেন বিষণ্ণ মুখে, পাংশু চেহারায়, সেই সময় কিন্তু বলতে পারেন নাই অনেক কথা। আজকে অন্তত এই কথাটা বলতে পেরেছেন। ফলে আমাদের রাজনৈতিক দলগুলো বারবার 71-এ বিজয় ছিনিয়ে নিয়ে এনেছিল, 90-এ গণতান্ত্রিক লড়াই করে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, 24-এ আবার চেষ্টা করেছিল। আমরা লড়াই করে যাচ্ছি, লড়াইয়ের ফলটা হয়তো আমরা পুরোপুরি হাতে রাখতে পারছি না। তার মানে কি এটা রাজনৈতিক দলগুলো শুধু লড়াই করে, কিন্তু দেশটা একটা সংস্কারের মাধ্যমে নিয়ে এমন জায়গায় যে পৌঁছে দেওয়া যে লড়াইয়ের প্রয়োজন হয় না, সেই সংস্কারটা রাজনৈতিক দলগুলো করতে পারে না। লড়াইয়ের মধ্য দিয়ে তো সংস্কার আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে। আকাঙ্ক্ষা তৈরি হয়, কিন্তু সেটা কি হয় শেষ পর্যন্ত? সংস্কার কোনো বিমূর্ত জিনিস নয়। সংস্কার হচ্ছে মূর্ত হয়ে ওঠে লড়াইয়ের মধ্য দিয়ে, এবং সংস্কারের প্রয়োজনীয়তাটা মানুষ বুঝতে পারে যে কোথায় সংস্কার করা দরকার। যখন পুলিশের নিপীড়ন চলে তখন মানুষ বুঝতে পারে যে পুলিশ বাহিনীর সংস্কার দরকার। যখন জেলখানায় অমানবিক পরিবেশ থাকে তখন বলে কারা আইনের সংস্কার দরকার। যখন দুর্নীতির মাধ্যমে টাকা পাচার হয়ে যায় তখন বুঝতে পারে যে অর্থনীতির ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যাংকে সংস্কার দরকার। যখন নির্বাচনের দিনের ভোট রাতে হয়ে যায় তখন মানুষ বুঝতে পারে নির্বাচন পদ্ধতির সংস্কার দরকার। মানে সংস্কার হঠাৎ করে আকাশ থেকে পড়ে না তো, সংস্কার একটা সংগ্রামের ফল। সংগ্রামের মধ্য দিয়ে সংস্কারের প্রয়োজনীয়তা তৈরি হয়, সংগ্রামের মধ্যে দিয়ে সংস্কার করতে হয়। যে কারণে দেখবেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনেক আশা আছে, তাদের অন্তরে কী আছে আমরা জানি না, কিন্তু জনগণের আশা আছে তাদের প্রতি যে তারা কিছু কাজ করবেন। কিন্তু যদি তারা নন পলিটিক্যাল অ্যাটিটিউড থেকে কাজগুলো করেন এবং পলিটিক্যাল পার্টিগুলোকে নানাভাবে হেয় করার চেষ্টা করেন, দেখবেন যে সংস্কারের কথা তারা বলছেন সেই সংস্কারও তারা করতে পারবেন না। ফলে তাদেরও একটা চিন্তার সংস্কার হওয়া দরকার, যে শেষ পর্যন্ত রাজনীতি দিয়ে সব কিছু ডিসাইডেড হবে, এই চিন্তার সংস্কারটাও তাদের হওয়া দরকার। ভাষা আন্দোলনের ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল কে? পুলিশ। 69-এর গণঅভ্যুত্থানের সময় আসাদকে মানে ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মেরেছিল কে? পুলিশ। 90-এ মিলন সহ এদের হত্যাকারীর সঙ্গে যুক্ত কে? পুলিশ। এবারও পুলিশ। তো কতবার পুলিশকে অভিযুক্ত করা হয়? অভিযুক্ত করা হয়তো রাজনৈতিক দলকে। তার মানে রাজনৈতিক দল সবসময় এই দায়টা নেয়। এটা হচ্ছে রাজনৈতিক দলের গুরুত্ব, যে আপনি তাকে পছন্দ করেন বা না করেন, দায়িত্বটা আপনি তার উপরেই চাপাবেন। আর রাজনৈতিক দলের দায়িত্ব এবং সৌন্দর্য কি? যে জনগণের এই কথাগুলো তারা শোনে, এই কথাগুলো শুনে হয় কখনো তারা নিজেকে সংশোধন করার চেষ্টা করে, অথবা নির্বাচনের মধ্য দিয়ে হেরে গিয়ে অন্যকে আসার পথ তৈরি করে দেয়। গত 15 বছরে এই জায়গাটা নষ্ট করে ফেলা হয়েছিল, যে হেরে গিয়ে আর কাউকে আসতে দেওয়া হবে না এবং আমি এমন ব্যবস্থা করব যে আমাকে কেউ হারাতেই পারবে না। এইটাই হয়েছিল একটা ফ্যাসিজমের পরিপূরক,
একটা প্রশাসনিক ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, এমনকি একটা মনস্তাত্ত্বিক ব্যবস্থা। 5ই আগস্টের আগে পর্যন্ত কিন্তু অনেকে এরকম ভাবতেও শুরু করেছিলেন যে হয়তো এনাকে আর আমৃত্যু সরানো যাবে না। ফলে দেখেন মনন জগতেও কিন্তু এরকম একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। কিংবা আজকে ধরুন যদি 5ই আগস্ট না হতো, ইউনূস সাহেব কোথায় থাকতেন? আমি অন্যদের কথা বাদ দিই, তো তাকেও তো জেলেই ঢুকতে হতো, তাই না? তো এরকম কাউকে কাউকে টুস করে সেতু থেকে ফেলে দেওয়ার ব্যবস্থা হতো। তাহলে এই পরিস্থিতিটা যখন হয়, তার জন্য আমরা দায়ী করছি কাকে? দায়ী করছি কিন্তু আওয়ামী লীগকে। কিন্তু সেই সময় স্ক্রিপ্ট লিখে দিয়েছিলেন যে সচিব, তাকে কি আমরা কখনো খুঁজে পাই? পিটিয়েছিলেন যে পুলিশ, তাকে কি আমরা কখনো খোঁজ করি? ফলে রাজনৈতিক দলকে আসলে দায় নিতে হয়, চাক বা না চাক নিতে হয়। ফলে শেষ পর্যন্ত জনগণের কাছে রাজনৈতিক দলকে যেতে হয়। এই কথাটা বলে আমি শেষ করি। এই কারণেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলি যে আপনারা সংস্কারের প্রস্তাবগুলো নিচ্ছেন খুবই ভালো, কিন্তু এই সংস্কারের প্রস্তাব এবং আপনাদের কর্মকাণ্ডটাকে পুরোটাই কিন্তু আইনসঙ্গত করতে গেলে সংসদ লাগবে। ওই সংসদে তো আবার রাজনৈতিক দলকে যেতে হবে। তাহলে রাজনৈতিক দলকে কেন প্রতিপক্ষ বানাচ্ছেন?